নির্বাচনী লড়াইয়ে মাঠে সবাই আছে, শুধু নেই শরীফ ওসমান হাদী। সেই যে ডিসেম্বরের এক জুমায় নামাজ পড়ে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, এরপর তার আর ফেরা হয়নি সেখান থেকে। সততার সঙ্গে রাজনীতি করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হতে হয়েছিল তাকে। এমনকি তার মৃত্যুর 1.5 মাস পেরিয়ে গেলেও এখনো কেউ ভোলেননি সেই কালো অধ্যায়। তার হত্যার ন্যায় বিচারের আশায় এখনো লড়ে যাচ্ছেন তার ভক্ত সমর্থকরা। ডিবি পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের আটিনয়াবাজার এলাকা থেকে ফয়সালের সহযোগী রুবেলকে গ্রেফতার করেছে সিআইডি। আর 2 দফায় 9 দিনের রিমান্ডে অবশেষে হাদী হত্যার দায় স্বীকার করেছে রুবেল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাদের এই আইডি নাকি আইডি হ্যাক হয়ে গিয়েছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। আল্লাহর কসম করে বলতেছি, যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, কোনো রেহাই নেই। আমি বলে দিলাম, ধানের শীর্ষে ভোট না দিলে রেহাই নেই। ভোটারদের এভাবেই হুমকি দিয়েছেন বিএনপি নেতা নিজামুদ্দিন। তিনি আল্লাহর কসম কেটে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না। বিএনপি নেতার এমন হুমকি স্বরূপ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। অনেকে বলছেন, এমন হুমকির কারণে ভোটাররা কেন্দ্রে নাও আসতে পারেন। আমিরে জামাতের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা লুটপাট করতে চায়। এইভাবে লুটপাট করে নীল নকশা এবং ষড়যন্ত্রের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমিরে জামাতেরকে বদনাম করে যদি তারা কিছু করতে পারে, কারণ বাংলার জনগণ জানিয়ে দিয়েছে, দিল্লির সামনে মাথা নত করে দস্তখত দিয়ে লন্ডন থেকে যে মুফতি এসেছে তার বিএনপি চলবে না। তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না? জামাতকে সমস্ত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, রাজনৈতিক দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, আদর্শগত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি দল, একটি গ্রুপ, একটি সংঘবদ্ধ চক্র তারা ঘৃণ্য একটি পথ বেছে নেয়। সেখানে নারীদের সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য সেখানে লিখে রাখা হয়। একদিকে তারেক রহমান তাদেরকে মুনাফিক, ফেরকারি বা কাফের সম্বোধন করছে, অন্যদিকে জামায়াত তাদের প্রতিবাদ করছে। আবার দেখা যাচ্ছে যে নির্বাচনের মাঠে জামায়াত বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বিতা যখন করতে শুরু করেছে, তখন রাজনৈতিক নেতাদের চরিত্রকে জাতির কাছে মিথ্যা প্রমাণের জন্য নানান রকম ফটোকার্ড, অডিও, ভিডিও মার্কেটে আসতে শুরু করেছে। যে বলা হচ্ছে জান্নাতের টিকিট, আমি এখন পর্যন্ত জান্নাতের টিকিটের জামাতের কোনো নেতার বক্তব্য খুঁজে পাইনি, চেষ্টা করেছি, কিন্তু সব জায়গায় এই মিথ্যাটা প্রচার করছে। প্রশ্ন হলো, জামাতকে হারাতে হলে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে কেন বিএনপিতে? আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন, যার মূল বিস্তারিত আপনার সামনে দেখবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। খুবই ইন্টারেস্টিং একটা খবর। আপনারা জানেন, গত শনিবার থেকে আজ পর্যন্ত এখনো যারা আপনারা এই ভিডিও দেখছেন, বাংলাদেশের রাজনীতিতে এত বেশি শোরগোল এবং হৈহুল্লোড় হয়েছে যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে জামাতের ইমেজ নতুন করে বাড়তে শুরু করেছে। আমার এখন খুব মনে পড়ে যাচ্ছে কোরআন শরীফের সেই আয়াতটা, সম্ভবত সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, তোমরা যারা মুখের ফুৎকারে এই দিনের আলোকে নিভিয়ে দিতে চাও, আমি সেটাকে আরো দ্বিগুণ জোরে প্রজ্বলিত করি। আমি এই কথাটা এই জন্য বলছি, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক যে টুইটার, এই অ্যাকাউন্টটি গত শনিবার অর্থাৎ 31শে জানুয়ারি বিকেল 4:37 সময় হ্যাক করা হয়। হ্যাক করে সেখানে একটি পোস্ট করা হয়, যে পোস্টটি জামাত আমির ডক্টর শফিকুর রহমান যে মানের লোক, তিনি যে চিন্তা চেতনার মানুষ, সেই চিন্তা চেতনার সাথে এটি যায় না। কিন্তু তারপরেও আমিরের ওই এক্স হ্যান্ডেলে গিয়ে হ্যাক করে এটি পোস্ট করার কারণ, জামাতকে সমস্ত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, রাজনৈতিক দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, আদর্শগত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি দল, একটি গ্রুপ, একটি সংঘবদ্ধ চক্র তারা ঘৃণ্য একটি পথ বেছে নেয়। সেখানে নারীদের সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য সেখানে লিখে রাখা হয়। অর্থাৎ কর্মজীবী নারীদেরকে তারা বাইরে কাজ করতে গেলে
কর্মজীবী নারীরা তারা ঘর ছেড়ে বাইরে কাজ করতে গেলে তাদেরকে হ্যারাসমেন্ট করে পুরুষেরা, এটা অনেকটা পতিতাবৃত্তির শামিল, এই জাতীয় কথা সেখানে লিখে রাখা হয়। ব্যাস, লেখার পরে ঠিক 5টা 22 মিনিটে এটি জামাত ইসলামের নজরে আসে। মজার ব্যাপার হচ্ছে, যখন জামাত আমিরের এই এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়, তখন কিন্তু তিনি কেরানীগঞ্জে একটা জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে শুরুতেই এটা যে জামাত আমিরের নয়, তার পোস্ট করা নয়, এটা এইখানেই কিন্তু একেবারে বোল্ড আউট হয়ে যায়। তারপরেও 5টা 22-এ যখন তাদের টিম এটি নজরে আনে, সাথে সাথে তারা একটা পোস্ট দেয় যে এটা হ্যাক করা হয়েছে এবং সেটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অবশেষে সেটি উদ্ধার করা হয় এবং 5টা 9 মিনিটের সময় সেখানে মেসেজ আসে যে হ্যাক করা হয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে, সমস্ত কিছু। পরে জামাতের যে সাইবার টিম তারা একটি প্রোগ্রামের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবকিছু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং সেই মেইলটি যে জামাত আমিরের মেইলে এসেছে, ডক্টর শফিকুর রহমানের মেইলে, সমস্ত প্রমাণ তারা উপস্থাপন করে। এত কিছু করার পরেও এমনকি রাত 10:30টার পরে বা 11টার দিকে গিয়ে তারা একটি মামলাও করে। এত কিছুর পরে হ্যাক হওয়া এবং হ্যাক যে হয়েছে এই সংক্রান্ত ঘোষণা দেবার 7 ঘন্টা পরে গিয়ে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করে এবং মুহূর্তেই ওই স্ক্রিনশটটি ভাইরাল করে দেয় সারা বাংলাদেশে। জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য, জামাত নারী বিদ্বেষী, তারা নারীদেরকে এই করে সেই করে, এইটা প্রমাণ করার জন্য তারা একেবারে চতুর্দিকে ছড়িয়ে দেয় মুহূর্তের ভিতরে। এটি তাদের প্রি প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পিতভাবে তারা সবকিছু রেডি করেই রেখেছিল। 11:30টায় যখন তারা কর্মসূচি ঘোষণা করে, অর্থাৎ আজকে আমি যখন ভিডিও করছি 1 ফেব্রুয়ারি, তারা ঢাকাতে ছাত্র দলের নেতৃত্বে জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে নারীদেরকে দিয়ে। তো যারা এই যে ঝাড়ু মিছিল করলেন, আপনারা, জামাত আমির বারবার বলছে, প্রমাণ হলো যে এটি তার আইডি হ্যাক হয়েছে, আমার কথা নয়। এবং তিনি এমন মানুষ, তার যারা বিরোধী তারাও বলেছে যে যিনি নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ গঠন করতে পারেন, নারীদের জন্য নার্সিং ইনস্টিটিউট গঠন করতে পারেন। জামাতের পরিবারে অসংখ্য নারীরা, তারাও চাকরিজীবী। সেই নারীদের সম্পর্কে জামাত এই ধরনের একটা কথা বলবে, এটি তার যারা শত্রু তারাও বিশ্বাস করতে পারে না। কিন্তু বিএনপি বিশ্বাস নয় শুধু, আসলে এটা তো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, তারা যে ক্রমান্বয়ে ব্যাকফুটে চলে যাচ্ছে তাদের ভুল রাজনীতির কারণে, তারা যে একেবারে গর্তের ভিতরে চলে যাচ্ছে, এখান থেকে তো ওঠা দরকার। এখন এই উঠতে হলে বিএনপির তো কিছু, এখন তো এই মুহূর্তে তাদের কোনো বুদ্ধিজীবী নেই, ভালো পরামর্শ দেওয়ার মতো, ভালো চিন্তা করার মতো কোনো নেতা বা বুদ্ধিজীবী আপাতত বিএনপির ভিতরে নাই, একটাও নাই। বিএনপি এখন নির্ভর হয়ে পড়েছে এই বিরানি আলম, যে লোকটা, ওর চরিত্রটাই হচ্ছে, সে তো আওয়ামী লীগের সময় পুরো আওয়ামী লীগ করেছে, তারেক রহমানকে গাল মন্দ, এমন কোনো কথা নেই যা বলে নেই। এখন তারেক রহমান যখন ফ্রন্ট লাইনে চলে এসেছে, এখন আবার তারেক রহমানের পা চাটছে। তো এই লোকের তো কোনো চরিত্র নেই, এই চরিত্রহীন লোকটা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। এরপরে এই যে আব্দুল নূর তুষার, যে আব্দুল নূর তুষার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপিকে, তারেক রহমানকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করেছে, এরা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। ডক্টর জাহেদ, এরা হয়েছে বিএনপির বুদ্ধিজীবী। তো এইখান থেকে, এর থেকে ভালো কিছু তো আর আশা করা যায় না। যাই হোক, এই যে আপনারা মাঠে নামলেন, জামাত আমির ওই কথা বলেছে, আপনাদের বুদ্ধিজীবীরা ওইগুলো আপনাদের পরামর্শ দিল আর আপনারা মাঠে নেমে গেলেন। তার আগে 22 তারিখ থেকে এই যে 1 তারিখ পর্যন্ত, এই 8-9 দিনের ভিতরে সারা বাংলাদেশে প্রায় প্রতিটা জেলায় নারীদেরকে লাথি মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে, তাদের যাচ্ছে তাই বলে গালিগালাজ করা হয়েছে, মাথার উপরে কোপ দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে। এগুলো তখন আপনাদের নজরে আসে নাই? আজকে যারা ঝাড়ু মিছিল করলেন, এগুলো নাকি তারা নারী নয়, তারা কি হিজড়া? নারী কি শুধু আজকে আপনারা যেগুলো এই যে পথে নেমেছিলেন এরা? এই যে ধান্দাবাজিগুলো আপনারা করেছেন, এই ধান্দাবাজিগুলো করার কারণেই বাংলাদেশের মানুষের কাছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে এই নারীবাদী নামে যারা তারা মূলত ধান্দাবাজ। এই ধান্দাবাজগুলো প্রকৃত অর্থে যখন নারীদেরকে হেনস্থা করা হয়েছে, নারীদেরকে যখন নিপীড়ন করা হয়েছে, তারা মাঠে নামে নাই, অথচ একজনকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য তারা মাঠে নেমেছে। তাহলে তো এদের উদ্দেশ্য খারাপ, এই লোকগুলোর পিছনে তো যাওয়া যাবে না, যার কারণে তাদেরকে বয়কট করেছে। যাই হোক, যে কথাটি বলছিলাম, ওই যে জামাত আমিরকে এইভাবে ঘায়েল করতে গিয়ে, রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই যে ঘৃণ্য পথটি আপনারা বেছে নিলেন, আর সাথে সাথেই আল্লাহ কি করলো? আল্লাহ জামাত আমিরকে এমন অবস্থায় পৌঁছে দিল যে আজকেই আপনারা গাজীপুরে ছাত্র দলের নেতা, এই যে দেখুন, সে একজন নারীকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। কোথায় তোমরা? আল্লাহ দেখিয়ে দিল, একেবারে মানে গর্তের ভিতরে মাটির নিচে গেড়ে দিল, পুঁতে দিল একেবারে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। শুধু তাই নয়, এই যে আপনারা এই ধরনের নোংরামিটা করলেন, ঢাকার রাজপথে এই নারীরা ছাত্র দলের নেতৃত্বে মিছিল করলো, সেখানে শফিকুর রহমানকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, যে স্লোগান জামাত শিবির কোনোদিন ইতিপূর্বে তারেক রহমান বা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কখনোই দেয়নি। তাহলে ইট মারলে তো পাটকেল খেতেই হয়। আপনি পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন, সেই পথে অন্যরা হাঁটবে, এটি স্বাভাবিক। আর এদিকে এই হ্যাক হওয়ার ঘটনার সাথে বিএনপির এক ইতরের খবর পাওয়া গেছে। এই ইতর এর আগেও, আমি ছবি দিয়ে দিচ্ছি, এর আগেও সে এই ধরনের নোংরামি, বিভিন্ন অপতথ্য, তারপরে গুজব, এইগুলোর উস্তাদ, সে এই কাজই করে বেড়ায়। রাষ্ট্রপতির দপ্তর থেকে সারোয়ার আলম নামে একটি মেইল ব্যবহার করে
সেই ফিশিং মেইল পাঠিয়ে তারপরে জামাত আমিরের ওই টুইটারটি হ্যাক করা হয়েছে এবং তার সাথে এই ইতর সরাসরি যুক্ত আছেন বলে ধারণা করা হচ্ছে, হয়তো তার বিরুদ্ধে অচিরেই মামলা হবে। এখন আবার এরা বলার চেষ্টা করছে যে না, জামাত আমিরের টুইটার হ্যাক হয় নাই। এরপরে আবার তাদের বুকের উপরে চুনকালি মেরে দিলেন এই যে ডিবি। এই ডিবি বললেন যে আমরা জামাত আমিরের যে হ্যাক হওয়ার বিষয়টি এটি তদন্ত করে দেখেছি এবং এর সত্যতা পেয়েছি, ওটি হ্যাক করা হয়েছিল। এখন কি হলো? কি হলো? এই যে একটু শোরগোল করলেন, যতটা না শোরগোল করে গোলা চড়ালেন তার চেয়ে তো গোলা দেবে গেল বেশি না? গোলা তো বসে গেল। এখন কি করবেন? চা খান। আমরা এই সম্প্রতি কিছুদিন ধরে দেখছি যে বিএনপি জামাতের বিরুদ্ধে যতগুলো পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটি এর স্থায়িত্ব ছিল মাত্র 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পরে ওইটা ঘুরে বিএনপির ঘাড়ের উপরে পড়ে যায়। বুঝতে পারছি না কেন এমনটি হচ্ছে। বিএনপি আসলে প্রতিটা ক্ষেত্রেই, যতগুলো ঘটনা পূর্বে ঘটেছে প্রতিটা ক্ষেত্রেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে গুজব তৈরি করে পরিকল্পিতভাবে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতকে ঘায়েল করতে চাচ্ছিল। আর এই প্রতিবারই তারা ধরা খেয়ে গেছে। কারণ যে মিথ্যা তো আসলে সকালের শিশিরের মতো, ওটা স্থায়ী হয় না। রোদের উত্তাপ বাড়ার সাথে সাথে কর্পূরের মতো উড়ে যায়। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি এক বাক্যে বলতে পারি অসুন্দর দিকে এগোতে শুরু করেছে। শেখ হাসিনা গত 16 বছর বাংলাদেশকে যে অসুন্দর রাজনীতির অন্ধকার একটা কি বলবো অতল গহ্বরে আটকে দিয়েছিল, সেখান থেকে বাংলাদেশের রাজনীতির মুক্তি মিলবে প্রতিশ্রুতি ছিল এমনটি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন, বিএনপি এবং জামায়াত, তাদের মধ্যে অসুন্দর রাজনীতির জায়গা ক্রমান্বয়ে বাড়ছে। যে দুটো দল বিগত সময় একজোট হয়ে ফ্যাসিস্ট হটানো আন্দোলন করেছিল, সেই দল দুটোর মধ্যে তিক্ততা বাড়ছে। একদিকে তারেক রহমান তাদেরকে মুনাফেক, শেরকারি বা কাফের সম্বোধন করছে, অন্যদিকে জামায়াত তাদের প্রতিবাদ করছে। আবার দেখা যাচ্ছে যে নির্বাচনের মাঠে জামায়াত বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বিতা যখন করতে শুরু করেছে, তখন রাজনৈতিক নেতাদের চরিত্রকে জাতির কাছে মিথ্যা প্রমাণের জন্য নানান রকম ফটোকার্ড, অডিও, ভিডিও মার্কেটে আসতে শুরু করেছে। এর মধ্যে ডক্টর শফিকের একটি অশ্লীল পিকচার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এসছে, কথা বলবো সেটা নিয়ে। পাশাপাশি আরো যে বিষয়গুলো আমরা দেখেছি, জামাত নেতার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেখানে কি বক্তব্য দেওয়া হয়েছে এবং এটা নেপথ্যে আসলে কারা ছিল। বিষয়টা হলো জামাত নেতা ডক্টর শফিকের কিছু ফটোকার্ড আমার সোশ্যাল অ্যাকাউন্টে হাজির হয়েছে, অনেকে আমাকে ইনবক্সেও পাঠিয়েছে। সেখানে তাকে খালি গায়ে একটা বোরকা পরা নারীর পাশে দেখা গেছে। প্রশ্ন হলো, ডক্টর শফিক খালি গায়ে, পাশের মহিলা বোরকা পরা কেন? সেটা একটু চিন্তা করেন যে একজন ইসলামী দলের আমির, তাকে এআই ব্যবহার করে বা বিভিন্ন গ্রাফিক্স টেকনোলজি ব্যবহার করে শত্রুরা তাকে জাতির কাছে লিঙ্ক করার জন্য তাকে উলঙ্গ করে একটা বোরকা পরা মেয়ের সাথে বসিয়ে দিয়েছে। বিষয়টা হলো, এই দৃশ্যগুলো কতজন মানুষ বিশ্বাস করছে? যদি বিশ্বাস না করে, তাহলে এইরকম অপপ্রচার বা এই ঘৃণ্য অপরাধগুলো কারা করছে? নির্বাচনে বিজয়ের জন্য এরকম অরুচিকর বিষয়গুলো কি মানুষ বা মুসলিম হিসেবে আপনি গ্রহণ করবেন? নাম্বার 2, তারেক রহমানকে নিয়ে বটবাহিনী যে অপপ্রচারগুলো করছে, সেই অপপ্রচারগুলোর জন্য তারেক রহমান আসলে কতটুকু দায়ী? একটা মানুষ দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন, দেশে এসছেন একটা সুন্দর রাজনীতি উপহার দেওয়ার জন্য, তখন তাকে টার্গেট করা হচ্ছে। এটাও একটা অসুন্দর রাজনীতির অংশ। আবার ডক্টর শফিকুর রহমান জামায়াত আমির, তার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক তো দুঃখিত, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। আমি এই বিষয়টি নিয়ে একটু আমাদের রাষ্ট্রের খুব উচ্চ পদস্থ যারা দায়িত্বশীল এই বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা অনেকেই বলছেন যে এই বিষয়টির একটা অভিযোগ তাদের কাছে এসেছে রাষ্ট্রপতি ভবন থেকে, শাহাবুদ্দিন চুপুর ভবন থেকে কাজটি নাকি করা হয়েছে। একটি মেইল এসছে, হ্যাকারদের সে মেইলটির মাধ্যমেই তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আবার দেখলাম ৭১ টেলিভিশন এই হ্যাকটিকে বৈধ করার জন্য নানান রকম সংবাদ পরিবেশন করছে। যদিও ৭১ টিভির সিও আমার বন্ধু আছেন, আমাদের সাথে একসাথে আমরা কাজ করেছি দীর্ঘ সময়, সে ৭১ টিভিতে ছিলেন, বিএনপি পন্থী আমার খুব ক্লোজ বন্ধু শফিক। বিষয়গুলো হয় কি, গণমাধ্যমে কিছু চরিত্র থাকা উচিত, যে চরিত্রগুলো যদি আমরা ভুলে যাই, মনে রাখবেন সেই গণমাধ্যম থেকে মানুষ সরে যায়। আমি বেশ কিছুদিন অনেকগুলো জেলা সফর করেছি নির্বাচনের বিভিন্ন বিষয় খবর সংবাদের জন্য। একটা বিষয় আমার ভালো লেগেছে বা একটা বিষয় আমি আতঙ্কিত হয়েছি, দুটোই বলবো। হ্যাঁ, এই জায়গাটাই ভালো ছিল, আমি করে যাচ্ছি। একটা বিষয় আমার কাছে খুব আতঙ্কের মনে হয়েছে যে আমাদের গণমাধ্যমগুলো নিজেরা নিজেদের পুংটি মেরে দিয়েছে। আমি শব্দটা শুদ্ধ করে বলেছি, অশ্লীলভাবে বলিনি, কেউ কিছু মনে করেন না। কেন? গত 15-16 বছর ধরে আওয়ামী লীগ গণমাধ্যমগুলোকে তার দলীয় প্রচার মাধ্যম হিসেবে তৈরি করতে গিয়ে পুরো গণমাধ্যমকে শেষ করে ফেলেছে। বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের জায়গাটিতে বসে পড়েছে।
যার কারণে মানুষ টেলিভিশন পত্রিকা এগুলো দেখা বা কিনে পড়ার কাজটি বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে মানুষ চলে এসেছে আমাদের ইউটিউব ফেসবুকে সংবাদের জন্য। একটা পর্যায়ে টেলিভিশনগুলোর বিজ্ঞাপনের রেট কমে গেছে। টেলিভিশনগুলোর মোজাম্মেল বাবুরা সরকারের কাছে আবেদন করেছে যেন ইউটিউব ফেসবুক বন্ধ করে দেওয়া হয়, কারণ আমাদের কারণে টেলিভিশনগুলোকে দেখছিল না। তো সেই বিষয়টি এখন বর্তমান সময়ে এসে হাজির হয়েছে। প্রত্যেকটা টেলিভিশন দখল করে ফেলেছে আমার বিএনপির বন্ধুরা, এবং সেখান থেকে তারা যত প্রকার অপপ্রচার করা যায়, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত রাজনৈতিকভাবে তারা টেলিভিশনগুলোকে ব্যবহার করতে চায় তাদের বিপরীত বা তাদের শত্রু পক্ষের বিরুদ্ধে। এবং এই অপপ্রচারগুলো সাংবাদিকতার এথিক্স বা আইনকে লঙ্ঘন করে তারা করছে, যাতে তারা মনে করছে যে গ্রামের মানুষ তো অনেক কিছু বুঝে না, এমন ভাবে আমরা প্রচার করব যাতে করে মানুষ মনে করবে যে এই কাজটা সত্য। কিন্তু আজকালকার মানুষগুলো, যে সেই রিক্সাওয়ালা হোক আর বাদাম বিক্রেতা হোক আর মুচি হোক নাপিত হোক যেই হোক, সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রত্যেকটা মানুষ সত্য জেনে গেছে, সত্য জানতে শুরু করেছে, এবং টেলিভিশনগুলোর কাছ থেকে পত্রিকাগুলোর কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। যেই কারণে এখন কোন রাজনৈতিক ব্যক্তি টেলিভিশনে যত কথাই বলুক, টকশো করুক, মানুষের কানে আর যায় না। মানুষ টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা আমার দর্শকরাই বলবেন কজন মানুষ আছেন যারা টিভি দেখে না? টিভি দেখার কোনো মানুষ নাই। সংবাদ দেখার জন্য এখন সোশ্যাল মিডিয়া নজর রাখে। কেন বলছে? জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে। প্রশ্ন হলো, আদৌ কি হ্যাক হয়েছিল? আর কি লেখা হয়েছিল? জামাত আমির কর্মজীবী নারীদেরকে পতিতা বা বেশ্যার সাথে তুলনা করেছেন, এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে। আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি কর্মজীবী নারীদের কর্ম ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করতে চেয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি কি করে কর্মজীবী নারীদেরকে খুব অশ্লীল ভাষায় এই কথাটি বলবেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ইসলাম কি কর্মজীবী নারীদেরকে এই চোখে দেখে কিনা? দেখে না। 3 নম্বর প্রশ্ন হলো, ডক্টর শফিক নির্বাচনের আগে যে দেশের বিশাল সংখ্যক নারী ভোটার, তাদেরকে এই শব্দটি ব্যবহার করবেন কিনা? এই সময়টিতে তার মনের মধ্যে এই শব্দটা থাকলেও করবেন কিনা? উত্তর না। প্রশ্ন হলো, ডক্টর শফিকের এক্স অ্যাকাউন্ট হ্যাক করলো কারা? প্রেসিডেন্ট দপ্তরে থাকেন কারা? যারা একটু রাষ্ট্রের নিয়ম কানুন বা এইসব বিষয় জানেন তারা বোঝেন। ডক্টর শফিকের অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষমতা আসলে কাদের আছে? তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসেন। এর উত্তর আপনারা সবাই জানেন, আমাদের রাষ্ট্রীয় এজেন্সি। যদি রাষ্ট্রীয় এজেন্সি এইভাবে রাজনৈতিকভাবে কোনো পক্ষ অবলম্বন করেন, তাহলে এই এজেন্সির মূল্য থাকলো কি? এই এজেন্সি রাষ্ট্রের নিরাপত্তার কি কাজে লাগবে? বিগত সময় শেখ হাসিনা এই এজেন্সিগুলোকে ব্যবহার করে মানুষ হত্যার কাজ করেছে। এখন সেই এজেন্সি কোনো একটি রাজনৈতিক দলকে জেতাতে চাইছে, তার প্রধান কারণ তারা যে বিগত সময় গুম খুন ক্রস ফায়ার করেছে, এটা যেন তাদের পক্ষে সরকার এসে বৈধতা দেয়, অর্থাৎ তাদের কোনো বিচার না হয়। তাই তারা এমন একটি দলকে রাজনৈতিকভাবে হারাতে চায় যারা আগামী দিনগুলোতে এসে বিচার করবে এই হত্যা গুম খুনের। তাই তারা তাদের আটকাতে চায়, তাদের পথ আটকাতে বা পরাজিত করতে চায়। প্রশ্ন হলো, বাংলাদেশের ওই এজেন্সিকে কি গোনায় ধরে? রাতের অন্ধকারে কালো মাইক্রো এনে কাউকে তুলে নিয়ে জবাই করে শীতলকায় ফেলে দেয়া, মুখ বেঁধে ফেলে দেয়া, গুম করা, সময়টা চেঞ্জ হয়ে গেছে। আমাকে কিছু পুলিশ ভাই বলেছিল একবার, 5 তারিখের পরে তাদের সাথে কথা হয়েছে, যে মানুষ পুলিশকে এত ঘৃণা করে 5 তারিখের সময় আমরা বুঝতে পেরেছি। হাসিনা পুলিশকে এত জঘন্য একটা পেশায় নিয়ে গেছে যে মানুষ আন্দোলনের পর পুলিশকে দেখছে, মানুষ পিটা গাছের সাথে ঝুলে রাখছে। এত ঘৃণা করে পুলিশকে মানুষ, আমরা বুঝিনি। আমরা একটা আতঙ্ক তৈরি করতে গিয়ে জনগণের ঘৃণার রূপ নিয়েছি। তো আমাদের এই রাষ্ট্রীয় কিছু কিছু এজেন্সি বা কিছু কিছু করাপ্টেড ব্যক্তি, সবাইকে বলছি না প্লিজ, এটা সবার গায়ের দিকে নেবেন না। তো কি দাঁড়িয়েছে, আমাদের এজেন্সির কিছু অতি উৎসাহী ব্যক্তি, তারা অবৈধ ইনকামের জন্য, গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রকে বা নেত্রীকে বা ক্ষমতার ব্যক্তিকে খুশি করাতে গিয়ে হেন অপরাধ নেই যা তারা করেন। ফলশ্রুতিতে পুরো রাষ্ট্রীয় এজেন্সিকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে, অপরাধী করে ফেলেছে। আমাদের রাষ্ট্রীয় এজেন্সিগুলো কি আসলে অপরাধী? না, তারা দেশপ্রেমিক, কিন্তু তাদের মধ্যে ক্ষমতার কেন্দ্রে যারা থাকেন তারা কাউকে খুশি করতে গিয়ে এই কাজগুলো করেন। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে নোংরা খেলাটি চলছে। একদল তারেক রহমানকে নিয়ে, একদল জামাত আমিরকে নিয়ে নোংরা ভাষাগুলো ব্যবহার করছেন, মিথ্যাচার শুরু করছেন। আবার দেখেন, এই টুইট অ্যাকাউন্টটি সবাই জানেন যে এটা হ্যাক অ্যাকাউন্ট থেকে এই লেখাটি আসে। আবার বিএনপি পক্ষের লোকগুলোকে এটা অন করে এমন ভাবে প্রচার শুরু করেছে যেন এই একটা মিথ্যা দিয়ে তাদের নির্বাচনে জিততে হবে। আশ্চর্য লাগে না বিষয়টা, যে বিএনপির মতো একটা বিশাল শক্তিশালী জনপ্রিয় দল, তারা জামাতের নামে এই অপপ্রচার দিয়ে জিততে হবে কেন? তাদের কি রাজনৈতিক আর কোনো এজেন্ডা নেই? যে দলটি কখনো ক্ষমতায় আসবে এই প্রশ্নটি আমাদের মাথায় আসেনি কখনো, যাদেরকে চিন্তাই করিনি জামাত ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপির আক্রমণাত্মক ভূমিকাগুলো, অ্যাটিটিউড বলে দিচ্ছে, তাদের যে আচরণগুলো বলে দিচ্ছে, মেবি বিএনপি বুঝতে পারছে আগামীতে জামাত ক্ষমতায় আসতেছে। নতুবা তারা এই কাজগুলো কেন করবে?
আজকে যদি বিএনপি জামাত নিজেরা নিজেদের মধ্যে শিষ্টাচারকে ধরে রাখতে না পারে, আবার তারেক রহমানের মতো একজন ব্যক্তিকে নিয়ে যেভাবে খাম্বা বা হাবিজাবি ইস্যুতে বট বাহিনীগুলো অপপ্রচার করছে, তারা ভালো করেই জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে এগুলো ছিল আওয়ামী ফ্যাসিজমের ন্যারেটিভ এবং মিথ্যাচার, যেগুলো গত 15 বছরে হাসিনা প্রমাণ করতে পারেনি। তারপরে জামাত তারেক রহমানকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, খাম্বাবাজ এগুলো প্রমাণের চেষ্টা করছে। আমি মনে করি কি জানেন, খুব সহজ একটা কথা বলি, যারা ডক্টর শফিকের ল্যাংটা করছেন তারা বুঝতেছেন না যে ডক্টর শফিকের অনুরাগীরা তারেক রহমানকে ল্যাংটা করবে। আবার যারা যারা ডক্টর তারেক রহমানকে ল্যাংটা করছেন, উলঙ্গ করছেন, তারা বুঝতেছেন না তারেক রহমানের অনুসারীরা শফিককে ল্যাংটা করবে। আপনারা একে অপরকে এইভাবে নোংরা করবেন না, করতে গেলে আপনার নিজের নেতাকে ল্যাংটা করা হয়ে যায়। এগুলোর ফলে আপনারা কি বুঝতেছেন, নিজের নেতাকে আপনারা উলঙ্গ দেখতেছেন। দেখেন একটা বিষয়, তারেক রহমান এবং ডক্টর শফিকের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকলেও তারা কিন্তু একে অপরকে সৌহার্দ্যের ভাষায় জবাব দেয়। এবং সাম্প্রতিক সময় দেখেন আমাদের রাষ্ট্রে অনেকগুলো ঘটনা ঘটে গেছে এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। অনেক বক্তব্যকে কাটসাট করে অনেক নোংরা ভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে, এবং প্রতি মুহূর্তে মিডিয়া একটা পক্ষ অবলম্বন করে অন্য পক্ষটাকে ঘায়েল করার চেষ্টা করছে। যদি কোনো কারণে জামাত ক্ষমতা চলে আসে, বুঝতে পারছে কি হবে। আওয়ামী লীগের মিডিয়া কর্মীরা কোথায় গেছে বলেন? আপনি কেউ দেশে পালিয়ে গেছে সব। কিন্তু আমাদের মিডিয়াটা কেন যেন নিরপেক্ষ জায়গা থাকতে পারছে না। নির্বাচন যত ঘনিয়ে আসছে অপপ্রচার তত বাড়ছে। এই যে বলা হচ্ছে জান্নাতের টিকিট, আমি এখন পর্যন্ত জান্নাতের টিকিটের যে আমাদের কোনো নেতার বক্তব্য খুঁজে পাইনি, খুব চেষ্টা করেছি, কিন্তু সব জায়গায় এই মিথ্যাটা প্রচার করছে। প্রশ্ন হলো, জামাতকে হারাতে হলে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে কেন বিএনপিকে? বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, কিন্তু আমার চোখ কান তো খোলা। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা? আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না? দেখি এবং জানি। দর্শক বিন্দু, একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেয়ার মধ্যেও আমি লোকজন একটা সুযোগ দেই যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি, গড়ে পর্দায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন, ফর এক্সাম্পল তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তার গালি দিই, কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে, ভালো তো দিয়ে একটা কথা বলে, তাহলে আমি কি করি? যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি, আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে, এখন আমি যদি নিরপেক্ষভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না। $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $20,000 দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $30,000 দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $1,00,000 দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন, তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবে। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়, মিনিমাম 10,000 দিবেন তারেক রহমান। এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই, তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রয়েছে, কয়সর বৈশা রয়েছে, তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বসে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য, মাই গড, 30,000, 50, মানে আমি ভুল বলছি, 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তো আমি যদি এটা জানি, দর্শক বন্ধু, একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি নিজে চিন্তা করি আপনাদের সাথে, আমি দেখেছি লোকজনরা অনেকে হয়তো মনে করে জেকব মিল্টন হয়তো কি করে, ভিউ বাণিজ্য করে। এই কথাগুলো কারা বলে জানেন? বিএনপির যেসব কুত্তার বাচ্চা যাদেরকে আমি গালি দিছি, যাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের বিয়ের আগে। এর অর্থ কি? বাবা আর মায়ের বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তো এটা জারস। ওইসব লোকজনরা আমাকে বলে ভাই আপনি ভিউ ব্যবসা করেন। দর্শক বন্ধু, একটা কথা আমি বলি, আমি গর্ব করে বলছি না রে ভাই, গর্ব করে বলছি না, আপনাদেরকে শেয়ার করছি। যারা এটা চিন্তা করেন জেকব মিল্টন বোধ হয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায়, জেকব মিল্টন হয়তো কারো পাচাটা দালালি করে, আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করব, এই শো আর করার দরকার নাই, আমি আমার ল ফার্মও রান করবো না, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমার প্রতি কাইন্ড ভাই, আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান, আমি
আমার বাচ্চা কাচ্চা, আমার নাতি নাতকুর বসে খেয়ে যেতে পারবে আল্লাহর রহমতে। ডানে বায়ে তাকাতে হবে না, কারো কোনো কাজ করতে হবে না। আল্লাহ আমার সহায়, আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে। তো যারা এই চিন্তা করেন যে জেকব মিল্টন ভিউ বাণিজ্য করতেছে, তাদেরকে বলবো থিঙ্ক টুয়াইস। আপনি কিভাবে বাঁচেন, আপনার বাঁচার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে যান, আপনি আর মানুষ থাকেন না। আমি চারিদিকে তাকাই, আমার চেয়ে ভালো মানুষ কারা, আমি তাদের দিকে তাকাই। আমার চেয়ে খারাপ যারা, তাদের দিকে আমি তাকাই না। যেই মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই, আমার প্রোডাক্টিভিটি কমে। ওকে, তারেক রহমানের দিকে আসি। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে আজকে এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমানকে কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে, বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। তারা বাণিজ্য বুঝে, ওই বাণিজ্যের জন্য তারা এই কাজগুলো করে। তো সাবজেক্টটা যদি এরকম হয়, বাণিজ্যই বুঝে, তাহলে বাণিজ্য বুঝলে তো বাণিজ্য, বাণিজ্য বুঝলে বাণিজ্য, ওই বাণিজ্যটাই তারা করছে। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট, গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।